আফগানিস্তান যুদ্ধে সম্মুখ সারিতে না থেকে ন্যাটো ছিল পেছনে, নিরাপদ দূরত্বে। ন্যাটোর ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রিটিশ রাজপরিবারের ডিউক অফ সাসেক্স প্রিন্স হ্যারি ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মিত্র দেশগুলোর মতে আফগানিস্তান যুদ্ধে ন্যাটো বাহিনীর আত্মত্যাগকে সম্মান ও সত্যতার সাথে স্মরণ করা উচিত। আফগানিস্তানের সন্ত্রাস বিরোধী যুদ্ধে ন্যাটো মিত্ররা ছিল একটু পেছনে, সম্মুখ ভাগে ছিল মার্কিন সেনারাই। এ কথা বলে যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্ককে আরও একটু তাতিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা কিছু সেনা পাঠিয়েছিল, কিন্তু তারা কিছুটা পিছনে ছিল, সামনের সারির থেকে একটু দূরে। এই মন্তব্যের ক্ষোভে ফেটে পড়েন ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি। দুবার আফগানিস্তানে দায়িত্ব পালন করা প্রিন্স হ্যারি বলেন, ন্যাটো সেনাদের আত্মত্যাগকে সম্মানের সাথে স্মরণ করা উচিত। হ্যারি স্মরণ করিয়ে দেন 2001 সালে 9/11 হামলার পর ন্যাটোর আর্টিকেল 5 সক্রিয় হয়, যার ফলে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াতে বাধ্যবাধকতা তৈরি হয় সব মিত্র দেশের। তার ভাষায়, সেই আহ্বানে ন্যাটো দেশগুলো সাড়া দেয়। শুধু যুক্তরাজ্যেরই 457 জন সেনা প্রাণ হারান আফগানিস্তানে। হাজারো পরিবার আজও বয়ে বেড়াচ্ছে যুদ্ধের ক্ষত। এদিকে ট্রাম্পের মন্তব্যকে অপমানজনক ও নিন্দনীয় বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি জানান, এভাবে কথা বললে তিনিও ক্ষমা চাইতেন। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যকে অপমানজনক এবং স্পষ্টতই ভয়াবহ বলে মনে করি। ট্রাম্পের এই মন্তব্য ঘিরে ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলো থেকেও সমালোচনা এসেছে। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেনাদের আত্মত্যাগ নিয়ে বিদ্রূপ করার অধিকার কারো নেই। এছাড়া কানাডার প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তাদের সেনারা দায়িত্ববোধ থেকে যুদ্ধ করেছে। আফগানিস্তান যুদ্ধে নিহত হন 3,500-এর বেশি মিত্র সেনা। এর মধ্যে যুক্তরাজ্যের 457 জন সেনা প্রাণ হারান, যা যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ। হোয়াইট হাউস অবশ্য ট্রাম্পের পাশেই দাঁড়িয়েছে। তাদের দাবি, ন্যাটোতে সবচেয়ে বড় অবদান যুক্তরাষ্ট্রেরই। ঋতু সাহা, চ্যানেল 24। গ্রিনল্যান্ড দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে আর্কটিক অঞ্চলে নিরাপত্তা বাড়াতে একাত্তা ডেনমার্ক ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো। শুক্রবার আর্কটিকে ন্যাটোর নিরাপত্তা বাড়ানোর বিষয়ে জোটটির মহাসচিব মার্ক রুত্তের সাথে একমত হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন। জানান, এই অঞ্চলে প্রতিরক্ষা ও নিরাপত্তা জোরদার করা হবে সময় উপযোগী সিদ্ধান্ত। ট্রাম্পের হুমকির মুখে স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের উপর ডেনমার্কের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হবে না জানিয়েছে দেশটি। এর বাইরে যে কোনো বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় প্রস্তুত হচ্ছে তারা। স্মরণকালের সবচেয়ে বড় তুষারঝড়ের সংখ্যায় যুক্তরাষ্ট্রের 17টি অঙ্গরাজ্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। শনিবার স্থানীয় সময় রাতে দক্ষিণ ও উত্তর পূর্বাঞ্চল জুড়ে ঝড়টি বয়ে যেতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, শনিবার রাত থেকে শুরু হয়ে রোববার সকাল পর্যন্ত ঝড়টি পূর্ব দিকে ছড়িয়ে পড়তে পারে। ঝড়ের কবলে পড়তে পারে যুক্তরাষ্ট্রের প্রায় 18 কোটি মানুষ। ফিলাডেলফিয়া ও নিউ ইয়র্কে হতে পারে ভারী তুষারপাত। শুক্রবার থেকেই নিউ ইয়র্ক, নিউ জার্সি, টেক্সাস, ওয়াশিংটন ডিসি সহ বেশ কিছু রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বাতিল করা হয়েছে 4,000-এর বেশি ফ্লাইট। সোমবার বন্ধ থাকবে ওয়াশিংটন ডিসির ফেডারেল সরকারের সব দপ্তর। শীতকালীন ঝড় মোকাবেলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সমন্বয় করে কাজ করছে ট্রাম্প প্রশাসন। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি ফেমাকে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শিহাবুদ্দিন কিসলু। তুষারঝড় মোকাবেলায় কি কি পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র এবং কতটুকু শঙ্কা রয়েছে ঝড় কি ধরনের, কতটুকু বড় হতে পারে? যেমনটি আপনারা জেনেছেন, আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ উনি তো ফেডারেলি অর্থাৎ সমগ্র যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেই তিনি কথা বলেছেন যে তিনি প্রিপেয়ার্ড এবং সেক্ষেত্রে যা যা ব্যবস্থা নেওয়া সেগুলো নিয়েছেন। ফিমা সহ অন্যান্য রেড ক্রস এবং অন্যান্য সংগঠনগুলো, বিশেষ করে নিউ ইয়র্কের ক্যাথি হোকল যিনি গভর্নর, তিনিও কিন্তু বলেছেন, তিনি অত্যন্ত জরুরিভাবে বলেছেন যে এই দিন মানুষকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল, বিশেষ করে ফ্রস্ট বাইট। আপনারা জানেন ফ্রস্ট বাইট মানে শরীরের অঙ্গের রক্ত চলাচল বন্ধ হয়ে ফ্রিজ হয়ে যায়, ক্লগড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অঙ্গহানির আশঙ্কা থাকে। সেই বিষয়টি রয়েছে। একইভাবে এখানকার যে মেয়র মামদানি, নতুন মেয়র, তিনি কিন্তু বলেছেন যে জাস্ট স্টে হোম অ্যান্ড ওয়াচ দ্য ওয়ার্স্ট রিয়েলিটি টিভি শো।
সো বিষয়টা হচ্ছে অত্যন্ত শঙ্কাজনক। যদিও আমরা নিউ ইয়র্কে আপনি জানেন যে এখানকার শীতের যে প্রকোপ তার সঙ্গে আমরা অনেকটাই অভ্যস্ত, কিন্তু এবার যেটি দেখা যাচ্ছে একটানা গত সপ্তাহে আমরা মাইনাস হিমাঙ্কের নিচে আসলে 12 ডিগ্রি পর্যন্ত আছে। আজকে এই মুহূর্তে বাইরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে 11 ডিগ্রি, এবং যেটি হচ্ছে যে কালকে আর মাত্র ঘন্টা 30 পরেই কিন্তু তুষারপাতের বা তুষার ঝড়ের যে বিষয়টি আসবে। আসলে আমরা এটাকে বলছি তুষার তাণ্ডব। আসলে যে শীতের প্রকোপ থেকে শীতের আক্রমণ এমনটি আমরা অনুভব করছি, এবং এরই মধ্যে কিন্তু বিভিন্ন গ্রোসারি বা অন্যান্য জায়গায় দোকানপাটগুলোতে প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, সবই খালি হয়ে গেছে। ইভেন আমি জেনেছি বাঙালির অধ্যুষিত জামাইকা এলাকাতেও মানুষ জানে যে সরবরাহের ঘাটতি দেখা দেবে দুদিন পরে, যদিও দুদিনের মাত্র সতর্কতা, তারপরেও তারা গ্রোসারিতে গিয়েছেন মাংস কিনতে, তারা পাননি। এরকম একটি পরিস্থিতি, এবং এরই মধ্যে এখানকার যে তাপমাত্রা আমরা যে দেখছি যে শনিবারে থেকে শুরু হলে রাত্রে রোববার মূলত দিন এবং দুপুর বিকেল পর্যন্তই তুষারপাত হবে প্রায় 1 ফুটেরও বেশি নিউ ইয়র্ক সহ অন্যান্য এই আশপাশ এলাকা। তবে যে বিষয়টি হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটের যে আমরা বলি আপ স্টেট এবং নর্থ উত্তরে, সেখানে কিন্তু তাপমাত্রা কোথাও 40 ডিগ্রি হিমাঙ্কের নিচে, কোথাও 30 ডিগ্রি থাকবে। এবং নিউ ইয়র্কে আপনারা জানেন অলরেডি যেটি এখন পর্যন্ত যে ফোরকাস্ট রয়েছে সেটা হিমাঙ্কের নিচে 13 ডিগ্রি থাকবে। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে রোববার বিকেল থেকেই কিন্তু স্লিট অর্থাৎ বৃষ্টি, তুষার বৃষ্টি কিছুটা বৃষ্টিতে পরিণত হবে, এবং সেখানে আইস হয়ে যাবে সেই বৃষ্টি। এবং একই সাথে পরের দিন বিশেষ করে আমরা দেখছি যে বুধবার এবং বুধবার এই দিনগুলো অত্যন্ত খারাপ বা ওয়েদার, বিশেষ করে টেম্পারেচারের দিক থেকে এটা 5 নামবে, অর্থাৎ -15 ডিগ্রি থেকে 17 ডিগ্রি হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকবে। এই সবকিছু মিলিয়ে এখানকার জনমনে একটা আতঙ্ক দেখা দিয়েছে। আপনারা জানেন যে এখানে প্রবাদ রয়েছে যে নিউ ইয়র্ক নেভার স্লিপ, কিন্তু এবার যেটি দেখা যাচ্ছে যে সম্ভবত যদি এই পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে হঠাৎ করে থমকে যাবে এই বিশ্বের রাজধানী নিউ ইয়র্ক। এবং নিউ ইয়র্কের যে অধ্যুষিত বাঙালি অধ্যুষিত এলাকা, সেই এলাকায় এখনই তো শুনশান অবস্থা আপনারা জানেন। তারপরেও যে অবস্থা দেখা দেবে, যারা খেটে খাওয়া মানুষ, যারা বাইরে কাজ করে, বিশেষ করে ফুড কার্ট, যারা ভেন্ডার থাকেন, যারা খাবার ডেলিভারি দেন এই ধরনের, বা যারা রাতে কাজ করেন, সবারই কিন্তু একটা আশঙ্কা যে আসলে এই রোববার এবং সোমবার ঝড় তাদের জীবনে কি বলেন আরেকটি দিন আনবে। শিহাব, আপনাকে ধন্যবাদ। আসন্ন তুষারঝড় সম্পর্কিত শঙ্কা নিয়ে আমাদেরকে নিউ ইয়র্ক থেকে জানাচ্ছিলেন সহকর্মী শিহাবুদ্দিন কিসলু। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। ইরানে হামলা চালানোর সুযোগ খুঁজছে ইসরায়েল, এমন কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ বিষয়ে তেহরানকে সতর্ক অবস্থানে থাকতে বলেছেন তিনি। ফিদান বলেন, ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে নষ্ট করবে। গত বছরের নভেম্বরে এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে সতর্ক করেছেন বলেও দাবি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর। এদিকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন তেহরানের উপর যে কোনো হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। আরও জানান, সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত আছে ইরানের সেনাবাহিনী। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী স্ট্রাইক গ্রুপ পৌঁছানোর বিষয়ে করা প্রশ্নে এমন মন্তব্য করেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একটি নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা পুনর্গঠনে শান্তি পরিকল্পনার আওতায় নতুন গাজা বিনির্মাণে মুক্তবাজার অর্থনীতির উন্মোচন ঘটাতে চায় যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে নতুন গাজা বিনির্মাণে মহাপরিকল্পনা প্রকাশ করেছে দেশটি। এ লক্ষ্যে যুদ্ধবিধ্বস্ত গাজায় নির্মিত হবে সুউচ্চ ভবন, বিমানবন্দর, ডেটা সেন্টার সহ বিভিন্ন ভবন। এসবই হবে হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের পর। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে মুছে যেতে পারে গাজাবাসীর নিজস্বতা, শঙ্কা বিশেষজ্ঞদের। গাজায় তথাকথিত যুদ্ধবিরতিকে বড় সাফল্য বলে ঘোষণা দিয়ে এবার শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে অগ্রসর হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে গঠন করেছেন বোর্ড অব পিস, যাতে নেই কোনো ফিলিস্তিনি প্রতিনিধি। তবে সদস্য হতে আমন্ত্রণ জানানো হয়েছে গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করা ইসরায়েলকেও। এ নিয়ে বিশ্বে যখন সমালোচনার ঝড়, তখন গাজা পুনর্গঠনে নিউ গাজা উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিশ্ব দরবারে হাজির বোর্ড অব পিসের নির্বাহী সদস্য ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। গাজা পুনর্গঠন পরিকল্পনার আওতায় উপত্যকাটিকে নতুনভাবে সাজাতে চান ট্রাম্প, যাতে উপকূলে গড়ে তোলা হবে সুউচ্চ ভবন, ব্যবসায়িক জেলা ও ডাটা সেন্টার। পরিকল্পনা অনুযায়ী গাজার ইউটিলিটি ও জনসেবা উন্নয়নে প্রায় $25 বিলিয়ন খরচ করা হবে। 6 ধাপের উন্নয়ন প্রকল্পের শুরুটা হবে দক্ষিণ গাজায়।
রাফায়। এরপর ধাপে ধাপে যাবে উত্তর গাজার দিকে। নিউ রাফা প্রকল্পে 1 লাখ আবাসন ইউনিট নির্মাণ করা হবে। থাকবে 2 শতাধিক শিক্ষাকেন্দ্র, 75টি চিকিৎসা কেন্দ্র ও 180টি সাংস্কৃতিক, ধর্মীয় ও কারিগরি কেন্দ্র। প্রস্তাবে গাজায় থাকছে নতুন বিমানবন্দর, মালবাহী রেল লাইন ও লজিস্টিক্স করিডর। রাফাতে একটি নতুন ত্রিপাক্ষিক ক্রসিং ও নগর কেন্দ্রগুলোর মধ্যে সংযোগকারী নতুন সড়ক নির্মাণের কথা বলা হয়েছে। এছাড়া কোস্টাল ট্যুরিজমের জন্য নির্ধারিত এলাকা রাখা হয়েছে। এছাড়া হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের পর পুনর্গঠন পরিকল্পনা কার্যকর করা হবে। নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনীর মাধ্যমে ধাপে ধাপে চলবে নিরস্ত্রীকরণ কার্যক্রম। এক্ষেত্রে হামাস সদস্যদের সাধারণ ক্ষমা, সমাজে পুনরায় অন্তর্ভুক্তি ও নিরাপদে চলে যাওয়ার সুযোগ দেওয়া হবে। নিরস্ত্রীকরণ শেষ হলে ইসরায়েলি সেনারা গাজার চারপাশে একটি নিরাপত্তা বলয়ে সরে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিকল্পনার মাধ্যমে মূলত গাজাবাসীর নিজস্ব পরিচয়, ঐতিহ্য ও সামাজিক কাঠামো মুছে ফেলা হবে। উপত্যকায় গড়ে তোলা শিল্পাঞ্চলে কাজ করার জন্য তাদেরকে সস্তা শ্রমিকে পরিণত করা হবে। আর পর্যটনের নামে উপকূলীয় এলাকাগুলোকে কিছু নির্দিষ্ট গোষ্ঠীর জন্য একচেটিয়া ব্যবসার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। রাখি জেসমিন, চ্যানেল 24। ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে ভূমিধসে অন্তত 7 জন নিহত হয়েছেন, নিখোঁজ অন্তত 42 জন। শনিবার মধ্যরাতে জাভা প্রদেশের পশ্চিম বানডংয়ে ভূমিধস হয়। এতে মাটি চাপা পড়েন অনেকেই। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা। বুরাংরাংয়ের পাহাড়ি ঢলে থেকে নেমে আসা পানিতে বানডংয়ের মাটি দুর্বল হয়ে পড়লে ভয়াবহ ভূমিধস হয়, যাতে ক্ষতিগ্রস্ত হয় অন্তত 30টি ঘরবাড়ি। দুর্যোগ কবলিত অঞ্চলটিতে যৌথভাবে ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনী, আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা, স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দারা। ভূমিধসের ঝুঁকিতে থাকা এলাকাগুলো থেকে সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এটি ছিল আজকের গুরুত্বপূর্ণ নিউজ। এখানে আপনার কি মতামত ওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সকল প্রকার নিউজ একসাথে পাওয়ার জন্য চ্যানেলটির উপর নজর রাখতে পারেন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আর এই সকল নিউজ দ্রুত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।